অভ্যুত্থানের শততম দিনে হাসিনার বিচার দাবি সমন্বয়কদের দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে, তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ। স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ঘোষণা বিএনপির। সম্পর্ক উন্নয়নে ভারতকে নীতি পরিবর্তনের আহ্বান, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উপদেষ্টা করা হয়েছে বললেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে মন্তব্য আইন উপদেষ্টার। সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থানের আশঙ্কা ক্রাইসিস গ্রুপের। রাজধানীর আজিমপুরের লুটের পর ৮ মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। ধানমন্ডিতে নিজ বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক খুন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের $৫৪৩ কোটি প্রতিশ্রুতি উন্নয়ন সহযোগীদের। সত্যিকারের সহায়তার জন্য এককালীন অনুদান চায় ভুক্তভোগী দেশগুলো। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের লাশ ধামাচাপা দিতে গণকবর দেয় আওয়ামী লীগ সরকার। ঢাকার রায়ের বাজার কবরস্থানে ১২৭ জনের গণকবর শনাক্তের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গণকবর শনাক্তে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না নেয় ক্ষোভ শিক্ষার্থীদের। এদিকে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগের পায়তারা করা, বিভিন্ন দলের রাজনীতি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রিপোর্ট ফরুক বাবুর। জুলাই বিপ্লবে পুলিশ, আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর গুলিতে শহীদদের লাশ গুম করা হয় রাজধানীর রায়ের বাজার কবরস্থানে। শুক্রবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা জানান, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। আওয়ামী লীগ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণকবর দিয়েছে, তা শনাক্তে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক বাবা মা এখন পর্যন্ত, অনেক ছেলে মেয়ে এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে খুঁজে না পাওয়ার কারণে তারা অনেকে পাগল হয়ে গেছে, এরকম আমাদের কাছে ইনফরমেশন আছে। শহীদদের রক্তের সাথে রাজনৈতিক দলগুলোকে বেইমানি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমি জাস্ট জাতির কাছে একটা জিনিসই বলতে চাই, যে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে, কোনোভাবে যাতে ব্যাহত না হয়। আমাদের এখন যে কর্মকাণ্ড চলতেছে, সবাই যাতে একসাথে কাজ করে। আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে, যারা শহীদ, আমাদের কাছে এখনো আমার কিছু ভাইরা আছে, তারা এখনো আহত আছেন, তাদেরকে খোঁজ নেওয়া। সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া। এদিকে গণ অভ্যুত্থানের ১০০তম দিনে আওয়ামী লীগের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় সংগঠনের নেতারা বলেন, যতদিন আওয়ামী লীগের বিচার না হয় ততদিন দলটি কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি নির্বাচনেও আসতে পারবে না। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। অনেক বড় বড় দল, যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে পদক্ষেপ নিতে আহ্বান জানায় নাগরিক কমিটি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক কয়েকটি দল ২৪-এর তারুণ্যের স্পিরিট ধারণে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ ৮টি পারিবারিক দিবস বাতিলে সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করছে। তার আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আসিফ মাহমুদের আহ্বান, গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা।
এতে উঠে আসে বিগত সরকারের আমলে প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তার মতে, তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সময় এখন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। বলেন, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মেনে নেওয়া হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বলেন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যাতে আবারও শুরু না হয় তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের প্রতিহত করতে হবে বলে জানান বিএনপি নেতারা। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। পাবার জন্য তারা কোথাও যেতে পারে না, বাংলাদেশের আইন ও তাদের সুরক্ষা নিশ্চিত করে না। 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গঠন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স। জুলাই গণ অভ্যুত্থানের 100 দিন পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে এই সংগঠনটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদের 25 দফা দাবি তুলে ধরা হয়। যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা জীবন দিয়েছে, সে দেশ আগামীতে বিনির্মাণ করা যাবে কিনা এমন প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে, কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয়। আমাদের সন্তানদের জন্য একটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামীতে কেউ যাতে ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতে না পারে, শুরুতেই তাদের রুখে দিতে হবে। আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দিব, যাতে আর কোনোদিন এই ধরনের শক্তি মাথাচাড়া না দিতে পারে। এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আগামী দিনে আবারও আন্দোলন সংগ্রামের আমি আশা রাখি আর প্রয়োজন হবে না। আমরা সেই বাংলাদেশ চাই না। জুলাই বিপ্লবে হতাহতদের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা দাবি জানাই। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
দুই দেশের সম্পর্ক উন্নত করতে বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে গুরুত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতদিন ভারতের কাছে সম্পর্ক মানে ছিল কোনো একটি বিশেষ দলকে গুরুত্ব দেয়া, এখন সেখান থেকে বের হতে হবে। সম্পর্কের ক্ষেত্র দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে শুধু দ্বিপাক্ষিক নয়, আঞ্চলিক সম্পর্ককে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে চীনকে সম্পৃক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। You have to create a new narrative going forward. যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাহলে কি হবে? তাই বললাম নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না, কোনো দেশের কেউ কারোর হস্তক্ষেপ করবে। সো দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আবু সাইদ নিহতের পর টিভি টকশোতে যে সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করেছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, রংপুর যেন আর বৈষম্যের শিকার না হয়। যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু করার দাবি জানান মাহমুদুর রহমান। বলেন, একটি জেলা থেকে উপদেষ্টা পরিষদে বেশি লোক নেওয়া হয়েছে। এছাড়াও যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। শিগগিরই আবারও দৈনিক আমার দেশ প্রকাশিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, এবারের আমার দেশ হবে বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ মুখপাত্র। বিকেলে পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাইদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন, এটা প্রফেসর ইউনূস সাহেব এবং ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদেরই তো প্রতিনিধিত্ব খুবই কম এই উপদেষ্টা পরিষদে, এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই, বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগীও ছিলেন এই উপদেষ্টা পরিষদে। এটা দুর্ভাগ্যজনক। গুম প্রতিরোধে আইন করবে সরকার, পাশাপাশি গেল 16 বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপয়েন্টমেন্টস আফাড আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার 12 দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তারা তুলে ধরেন নিজ দেশের গুমের পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। আমার হাজব্যান্ড সহ সবলভাবে কোথায় আছে, অন্তত একটা সন্ধান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। কংগ্রেস অফ আফাদে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। If human rights defenders are detained, our soul is detained. If human rights defenders, if victim families are suffering, we all are suffering. I will do whatever is required to be done in accordance with law. But that law should be applied in a proper manner. We do not want that you should allege against some persons having your malicious intention or at the instance of some vested quarters. We do not want that. But at the same time, we can assure you that no perpetrators will be given any
inch of concession from our office. গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তির পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। But the real challenge is actually ensuring the impact or implementation of your commitment. আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। দুদিনের এ কংগ্রেস শেষ হবে শনিবার। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান হতে পারে। এছাড়া দেশের অবস্থার অবনতি হলে সামরিক হস্তক্ষেপ আসতে পারে। এতে বড় ধরনের দুরবস্থা তৈরি হবে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সমর্থন পাওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অল্প সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে। পাশাপাশি জনগণকে সরকারের পাশে ধরে রাখতে দ্রুত দুর্নীতি মোকাবেলা, বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং উচ্চ দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে। ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিন বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার 100 দিন পর দেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে হবে। অন্যথায় বিকল্প কিছু ঘটলে তা বাংলাদেশ এবং এর অংশীদার সবার জন্যই অপ্রীতিকর হবে। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতি করেছে সাবলেট ভাড়াটিয়া, নিয়ে গেছে 8 মাসের কন্যা শিশুকেও। এ ঘটনায় তোলপাড় গোটা এলাকায়। শিশুটিকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ। এসএম ফাইজের রিপোর্টে বিস্তারিত। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এই ভবনের নিচতলায় 8 মাসের কন্যা শিশুকে নিয়ে থাকতেন আবু জাফর, ফারজানা আক্তার দম্পতি। পারিবারিক কলহের জেরে মাস দুয়েক ধরে মেয়ে জাইফা ও বৃদ্ধা মাকে নিয়ে একাই থাকতেন সরকারি কর্মচারী ফারজানা আক্তার। বাসার দারোয়ান ও ফারজানার সহকর্মীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তার সাথে পরিচয় হয় রাফা নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে ওই নারী সাবলেট হয়ে ওঠেন ফারজানার বাসায়। শুক্রবার সকালে রাফা জানায়, গ্রামের বাড়ি নওগাঁ থেকে চাল নিয়ে এসেছেন তার ভাই। এমন অজুহাতে সকাল 8টায় বাসা নিয়ে যান 3 পুরুষকে। ঢুকেই চোখ হাত পা বেঁধে ফেলা হয় ফারজানার। লুট করে স্বর্ণের গহনা, নগদ টাকা, নিয়ে যায় শিশু জাইফাকেও। টাকা পয়সা, স্বর্ণ, আর কানের নাকফুল, ওগুলো দেখলে তো নাই, ওগুলো নিয়ে নিছে বাচ্চাটাকে। সেটাই তো আমি বুঝতে পারতেছি, ওটাই তো খুঁজতেছে পুলিশ এখন। 3 জন পরে ঢুকছেন আর কি, বাড়িতে বাসায় ঢুকছেন, ওই মহিলাটাই খুলে দিচ্ছেন। ঢোকার সাথে সাথে ওনাকে অ্যাটাক করে ওনাকে হাত পা বেঁধে ওনার গয়না যা ছিল নিছেন। লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। একবার বাচ্চা জোরে কান্না করে উঠছে। যখন কান্না করে উঠছে তখন আমি ভাবছি যে হয়তো খাটের থেকে বাচ্চা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনার মাও কান্না করে উঠছিল। কিছুক্ষণ পরে দেখি মানে চাচা আছেন নাকি, তাড়াতাড়ি আমাকে আমার মেয়ে নিয়ে চলে গেছে। এই ঘটনায় তোড়পাড় শুরু হয় এলাকায়। পুলিশ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ। লালবাগ জোনের ডিসি জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ কেন করবে? অপহরণ করলে তো অপহরণের একটা ইয়ে হলো, ধরেন সে তো তাহলে কি বলে যে মুক্তিপণ চাইতে পারতো, তাই না? অপহরণ একটা শিশু মানুষ করবে তো কোনো উদ্দেশ্যে, তাই না? সেই উদ্দেশ্যটা আমরা কোনো তাদের পারিবারিক সম্পর্ক বা কোনো এরকম কোনো কিছুতে আমাদের মানে কোনো ডাউট পাচ্ছি না। আমরা ক্লিয়ার না। এখন আমাদের আসলে ওয়েট করতে হবে, ওই মহিলাটাকে যদি আমরা করতে পারি, এই পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। 16 বছরের দাম্পত্য জীবনে একটি সন্তান এই দম্পতির। ঘটনার পর শিশুর বাবা আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বিষয়টা নিয়ে কথা বলতে চান না শিশুটির মা ফারজানা। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। তার নাম AKM আব্দুর রশিদ। আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 15 নম্বর এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ভোর 3:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফেরেন আব্দুর রশিদ ও তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বাসায় 2 জনই থাকতেন। বৃহস্পতিবার রুমে
রুমের পাশে ছাদ বারান্দার দরজা খুলে নামাজ পড়েন আব্দুর রশিদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকলে তাদের সঙ্গে হাতাহাতি হয় আব্দুর রশিদের। এ সময় বাসায় থাকা তার স্ত্রীর চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে নতুন করে 543 কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, ব্যাংক ও আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি একাই দেবে 350 কোটি মার্কিন ডলার। সহায়তার এসব অর্থ যাবে সবুজ পৃথিবী গড়ার জলবায়ু প্রকল্পে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু ব্যবসায়িক স্বার্থে সহায়তার নামে ঋণ দেওয়ার ভাওতাভাজি হলে ভুক্তভোগীরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সত্যিকারের সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের এককালীন অনুদান দেওয়ার তাগিদ ভুক্তভোগী দেশগুলোর। আজারবাইজানের বাকু থেকে আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ল্যান্ড অফ ফায়ার খ্যাত আজারবাইজানের বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। সম্মেলনের পঞ্চম দিনেও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক থেকে পৃথিবীকে সুরক্ষায় চলছে নানা আলোচনা। শুক্রবার বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উন্নয়ন সহযোগীদের সহায়তার অর্থ এককালীন অনুদান হিসেবে চান প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িতরা। বাংলাদেশ কেন ঋণ নিবে? আপনি যদি পুরো জলবায়ু নেগোসিয়েশনের প্রেক্ষাপট দেখেন, অবজেক্টিভ দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে ডেভেলপ কান্ট্রিগুলি ডেভেলপিং নেশনগুলিকে সহায়তা দিবে। কি কি সহায়তা দিবে? আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা, জ্ঞান সহায়তা, দক্ষতা সহায়তা। তো এটা তো সহায়তা না, এটা তো এক ধরনের বিজনেস। দে ওয়ান্ট টু ইনভেস্ট, দে ওয়ান্ট টু মেক প্রফিট। অর্থায়ন দাবি করছি যাতে করে বাংলাদেশের সবুজ কারখানা করতে গিয়ে যাতে কোনো রকম শ্রমিকের চাকরিচ্যুতি না ঘটে, এবং একই সাথে আপস্কিলিং, রিস্কিলিং এটা অবশ্যই করতে হবে। এবং সেই কারণে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল কোঅপারেশন এই দুটোর ক্ষেত্রেই আমাদেরকে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হবে, এবং আমরা এবারের কপে সেটি প্রত্যাশা করছি। কার্বন নিঃসরণ কমিয়ে নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে এদিনও সম্মেলন প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী দেশগুলোর প্রতিনিধিরা। এ সময় জলবায়ুর অস্বাভাবিক ক্ষতির জন্য উন্নত বিশ্বকে দায়ী করে যথাযথ ক্ষতিপূরণ চান তারা। তবে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্নমুখী পর্যালোচনা হলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় এখনো মেলেনি উপযুক্ত তহবিল গঠনের আশ্বাস। অর্থায়ন যেহেতু এবছরের মূল টার্গেট, হোস্ট কান্ট্রি চেষ্টা করবে কিছু অগ্রগতি হতে, অ্যাডাপ্টেশনে অগ্রগতি। আরেকটা টার্ম আছে জিএসটি, গ্লোবাল স্টক টেকিং, যে আমরা কতটুকু মিটিগেশনে অগ্রসর হলাম, অ্যাডাপ্টেশনে অগ্রসর হলাম, ফাইন্যান্সে হলাম, টেকনোলজি ট্রান্সফারে হলাম। এইটার একটা কি করে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আলোচনা হবে। প্যারিস চুক্তির ধারাবাহিকতায় এতদিন তেমন অগ্রগতি না হলেও এবারের সম্মেলনে জলবায়ুর অর্থায়নে আশার আলো দেখছেন অনেকেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। অন্তত ভারত এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার 20টি দেশের জন্যই প্রয়োজন অন্তত 5 লাখ কোটি মার্কিন ডলার। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের প্রতিশ্রুতি উন্নত বিশ্ব কতটা দেয় সেটাই এখন দেখার বিষয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ বিএনপি চেয়ারপারসনকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। দীর্ঘ প্রায় 15 বছর পর গত 9 নভেম্বর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি হুটহাট বাতিল করা যায় না। কুইক রেন্টালের চুক্তি বাতিল নিয়ে সরকার তাড়াহুড়া করবে না। ফাউজুল কবির খান জানান, এই চুক্তিতে কি কি অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের গ্যাসের সংকট রয়েছে, তাই বাসা বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। জানান, এ বছরের মধ্যে নতুন করে 50টি গ্যাস কূপ খনন ও আগামী 2 বছরের মধ্যে আরও 100টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। এবং এইসব মামলায় কিন্তু বাংলাদেশ কোনো সময় ভালো করে নাই। মামলাগুলোতে কিন্তু আমরা সবসময় ক্ষতিপূরণ দিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা ওই যেটা বললাম যে হুট করে দ্রুত একটা কিছু করতে চাই না। বাসা বাড়িতে কিন্তু গ্যাস দেওয়া হবে না। গ্যাসের যে এই যে সংকট, এবং আমরা প্রত্যেক বছরে 6000 কোটি টাকার মতো গ্যাস আমদানি করি। আমরা এই বছরেই 50টা নতুন কূপ খনন করব এবং আগামী 2 বছরে আরও 100টা কূপ খনন করব। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব মানুষের স্বার্থে কাজ শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। বাকি সংস্কার কাজ তারা এগিয়ে নেবে। শুক্রবার বিকেলে নাটোরের মিলের ডোঙায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, খুব বেশি যে বিশাল কিছু করে ফেলতে পারবো তা না। যতদূর সম্ভব আমরা মানুষের স্বার্থে কাজ শেষ করে আমাদের যে লক্ষ্য রাজনৈতিক সরকারের হাতে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করে দেব এবং তারা আগিয়ে নেবেন। এখানে কৃতকর্মের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে গণহত্যার জন্য তাদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইউথ ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা এবং পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, 15 বছর দুঃশাসন চালিয়ে আওয়ামী লীগ আবার বাংলার মাটিতে রাজনীতি করতে চায়। পৃথিবীর কোনো ফ্যাসিবাদী সরকার পারেনি, তারা দুঃসাহস দেখাচ্ছে। বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে বলেও জানান তিনি। বলেন, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নির্বাচনের সড়কে উঠতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচন দেরি হলে শিক্ষার্থী জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে পারে, এমন আশঙ্কাও করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সভা শেষে মোহাম্মদ আব্দুর রহিমকে আহ্বায়ক, মোহাম্মদ ফখরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও জাহিদ হোসেন মল্লিককে সদস্য সচিব করে ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইউথ ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন থেকে বড় কথা হলো যে রাষ্ট্রীয় সংস্কার। আমরা এই সংস্কার, মানুষের অনেক আশা পরিবর্তন, এই পরিবর্তন চাই আমরা। আবার এখানে কিন্তু দেখি যে ছাত্র আন্দোলন করতেছে, অমুক উদ্দেশ্য হলো আওয়ামী লীগের চর, এইটা বলতেছে নাকি। এখন কি নির্বাচন তো জনগণের সরকার, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। এখন জনগণ প্রতি যত তাতে আসবে সুষ্ঠু ভোটের মাধ্যমে তত তাদের মঙ্গল হবে। আবার যারা মানে প্রতি সরকার, আওয়ামী লীগ সরকারের কিছু প্রেতাত্ম এখনো এই সরকারের মধ্যে আছে, তারা যাচ্ছে যে নির্বাচন না দিতে, নির্বাচন দেরি করে হলে আস্তে আস্তে আওয়ামী লীগ গোছাইব নাকি। হ্যাঁ, আমি মনে হয় নির্বাচন যারা দেরি করতে চায় আওয়ামী লীগ প্রেতাত্মারা তাদেরকে প্রভাবিত করতেছে। সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করতে হবে, দ্রুত গতিতে করতে হবে। সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচনের দিকে চলে যেতে হবে, কারণ জনগণের প্রতিনিধি ছাড়া জবাবদিহি সরকার হবে না। আর জবাবদিহি সরকার না হলে রাষ্ট্রীয় কিন্তু বিশৃঙ্খলা চলতে থাকবে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 80 থেকে 90 টাকায়। সরবরাহ বাড়লেও দাম কমেনি মাছের, কমেছে ভোজ্য তেলের সরবরাহ। ঊর্ধ্বমুখী ডাল ও মশলার দর। ছুটির দিন বাজারে আসা বেশিরভাগ ক্রেতাদেরই অভিযোগ, বাজারের কোনো অভিভাবক নেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, বরবটি, ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব সবজির ক্রেতা চাহিদা বেশি থাকলেও দাম কমেনি। বরবটি 90, শিম 100 টাকা এবং
প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। সবজির মৌসুম শুরু হলেও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। শীতকাল আসলেও ওই শীতের প্রভাব এখনো পড়ে নাই, সবজি সেরকম বাজারে সাপ্লাই নাই, সেই অনুসারে দাম একটু বেশি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য না পারে ওরা রিক্সা চালাইতে, না পারে ওরা জীবন ধারণ করবো কিভাবে, বাচ্চা পড়াইবো নাকি বাসা ভাড়া দিব। আমগো হিসাবে দাম কম আছে, কাস্টমার যা কয় আর। কাঁচা মরিচ 120 টাকা কেজি, এগুলো সাধারণ মানুষ খাবার মতো না তো ভাই। উস্তা 120 টাকা, গাড়ি হলো আপনার 70 টাকা, মূলা 50 টাকা। মাছের বাজারে পর্যাপ্ত দেশি ও চাষের মাছ, তবে দামের কোনো সুখবর দিতে পারছেন না বিক্রেতারা। আরেক দফা বেড়েছে ইলিশের দাম। গরিবের বাচ্চা কষ্ট, মধ্যবিত্ত যারা আছে তাদেরও সমস্যা। কম্পারেটিভলি মনে হয় না কমছে, কোনো মাছের কমতি নাই, সব মাছই আছে ভরপুর। 21,000 মাছ গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার 1500 করে, এই সপ্তাহে আপনার 1550 টাকা 1600 করে বিক্রি করতেছি। আগের বেশি দামে বিক্রি হচ্ছে ডাল, মশলা ও চাল। ডিলারদের বিরুদ্ধে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ আছে বিক্রেতাদের। আরেক দফা দাম বাড়ানোর পায়তারা দেখছেন তারা। সরবরাহ কমাই দিচ্ছে, এখন গাড়ি রেট 166, তেল 166 বিক্রি হইতেছে, 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। 5টা কোম্পানিতে 2টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি তেল দিচ্ছে না। বাজার করতে গেলে তো দেখা গেছে যে মানুষ হিমশিম খায়। ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিকালে জেলার রাজবাড়ী মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, 1971 সালে মানুষ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের ওপর। এখন তারেক জিয়ার প্রতি জনগণের আস্থা আনতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, এক দফার আন্দোলন শুধু জুলাই আগস্টের নয়। স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে এ আন্দোলন বিএনপি 16 বছর ধরে করেছে। বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 4টি ঐতিহাসিক স্মৃতিকে ঘিরে চট্টগ্রামে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে যুবদল। বিকালে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বিকালে ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অবি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে রাজশাহীর পুঠিয়ায়। বিকালে পুঠিয়া বিড়ালদহ কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক অর্থ সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদল নেতা জুলফিকার রহমান ভুট্টু। তৈরি পোশাক খাতে নৈরাজ্যকারীদের প্রতিহত করতে সরকার ঘোষিত 18 দফা চুক্তি বাস্তবায়ন, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং অবাধ ট্রেড ইউনিয়ন গঠন নিশ্চিত করতে হবে। ছাত্র শ্রমিক জনতা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শ্রমিক সমাবেশে বক্তারা একথা বলেন। বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক। মৌলানা ভাসানীর পথ ধরে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় সমাবেশ করেছে সংহতি আন্দোলন। জাতীয় জাদুঘরের সামনে ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এমন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হবে। 1.5 যুগ পর শুক্রবার সকালে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার একথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অভ্যুত্থানের 100তম দিনে হাসিনার বিচার দাবির সমন্বয়কদের দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে, তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ।
স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ঘোষণা বিএনপির। সম্পর্ক উন্নয়নে ভারতকে নীতি পরিবর্তনের আহ্বান। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উপদেষ্টা করা হয়েছে বললেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে, মন্তব্য আইন উপদেষ্টার। সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থানের আশঙ্কা ক্রাইসিস গ্রুপের। রাজধানীর আজিমপুরে লুটের পর 8 মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। ধানমন্ডিতে নিজ বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক খুন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের $543 কোটি প্রতিশ্রুতি। উন্নয়ন সহযোগীদের সত্যিকারের সহায়তার জন্য এককালীন অনুদান চায় ভুক্তভোগী দেশগুলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।